স্বাগত তোমাদের সকলকে। আজকে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গণিত বইয়ের ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা স্থানাঙ্ক জ্যামিতির অন্তর্গত, তার কিছু প্রবলেম সম্পর্কে আলোচনা করব, যেটা কোষে দেখি কুড়িতে রয়েছে। আর এই প্রবলেমগুলো করার জন্যে যে সূত্রগুলো লাগে, সেই সূত্রগুলোকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। আর এখানে যে সূত্র দুটো ইউজ করতে হচ্ছে মেনলি, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল আর চতুর্ভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফলগুলোর যে সূত্র দুটো, তার সেটা খুব বেশ একটু একটু জটিল টাইপেরই। তো এই জটিল টাইপের সূত্র দুটোকে মনে রাখার জন্য বইয়েতে এক ধরনের কৌশল ব্যবহার করা হয়েছে। আমি এখানে একটা কৌশল ব্যবহার করছি, দেখো এটা ভালো লাগে কিনা, পছন্দ হয় কিনা। আমার মনে হয় এটা খুব একটা খারাপ নয়। একটা গোল আঁকলে 1 2 3 সংখ্যা লিখে নিলে, এটা ত্রিভুজের জন্যে বলছি। চতুর্ভুজটার জন্য আবার একই রকমের, একটু আলাদা হবে। ধরো এখানে এক্সের আমরা 1 ধরলাম, আমরা এখানে এক্সের 1 ধরতে পারি, ওয়াইয়েরও 1 ধরতে পারি। মানে এই জায়গাটাতে আমরা যেমন এক্স দিয়ে তৈরি করেছি এটা x1 x2 x3, ঠিক তেমন করে এটাকে y1 y2 y3 দিয়েও তৈরি করতে পারি। তো এখানে যখন আমরা x1 ধরলাম, তখন y-এর জন্য হবে 2 - 3, অর্থাৎ এই ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। ঠিক তেমন করে এক্সের 1 হয়ে গেল, এক্সের 2 যখন হবে তখন ওয়াইয়ের হবে 3 - 1। দেখো মিলিয়ে নাও, এক্সের যখন 2 হয়েছে ওয়াইয়ের 3 - 1, এক্সের যখন 1 হয়েছে ওয়াইয়ের 2 - 3 হয়েছে। ঠিক তেমন করে এক্সের যখন 3 হবে, এই যে এখানে এক্সের 3 হয়েছে, তখন হবে ওয়াইয়ের 1 - 2, 1 - 2। তাহলে শুধু আমরা যদি এইটুকুনিকে মনে রাখতে পারি, তাহলে আমাদের গোটা সূত্রটা মনে রাখা যাবে। এটা গেল ত্রিভুজের জন্যে। চতুর্ভুজের জন্য একটা দেখাই। আবার এরকম ধরনের একটা গোল করে নিয়ে আমরা গোল করে নিয়ে এখানে 4টে সংখ্যা লিখতে হবে, 1 2 3 আর 4। এক্সের যখন আমরা এখানে 1 ধরবো, ঠিক তার পরবর্তী সংখ্যা হচ্ছে 2, 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2, তখন ওয়াইয়ের জন্য হবে 2 - 4, অর্থাৎ 2-এর দিক থেকে 4-এর দিক। এখানে আমরা যে সংখ্যা ধরছি, তার পরের সংখ্যার থেকে উল্টো দিকে, বিপরীত দিকে যে সংখ্যাটা রয়েছে তার বিয়োগ, অর্থাৎ এক্সের 1 ইন্টু ওয়াইয়ের 2 - 4, 2-এর দিক থেকে 4-এর দিকে তীর চিহ্ন। আবার এক্সের 1 হয়ে গেল, এক্সের 1 এখানে হয়ে গেল। এবারে এক্সের হবে 2, এক্সের 2 যখন আমরা নেব, এই যেখানে এক্সের 2 নিচ্ছি, তখন 2-এর পরের সংখ্যা হচ্ছে 3, সুতরাং 3-এর দিক থেকে 1-এর দিকে যাবে। এ দেখো, এক্সের যখন 2 নিয়েছি, তখন ওয়াইয়ের হচ্ছে 3 - 1। আবার এক্সের যখন আমরা 3 নেব, এক্সের 1 হয়ে গেল, এক্সের 2 হয়ে গেল, এক্সের 3 হবে। এক্সের যখন 3 হবে, 3-র পরবর্তী সংখ্যা হচ্ছে 4, তখন হবে কিন্তু 4-এর দিক থেকে 2-এর দিক। নিয়ম কিন্তু বারবার সেই একই আছে। এক্সের যখন আমরা 3 নিচ্ছি, তখন ওয়াইয়ের হবে 4 - 2, 4-এর দিক থেকে 2-এর দিকে। ঠিক তেমন করে এক্সের 4, এক্সের যখন 4 হচ্ছে, তখন 4-এর পরে এখানে রয়েছে কত, ঘড়ির কাঁটার দিকেই যদি ঘুরি আমরা, একইভাবে প্রত্যেকটাতেই ঘড়ির কাঁটার দিকে ঘুরেছি, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে এখানে পাচ্ছি 1, তখন এখানে হবে 1 - 3। এ দেখো, এখানে হচ্ছে 1 - 3। তাহলে এইভাবে যদি আমরা এইটাকে মনে রাখতে পারি, তাহলে গোটা যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা আমাদের মনে থাকবে। খুব সহজ সরল ব্যাপার। যখন আমরা এখানে 1 ধরছি, তাহলে 1-এর পরেতে 2 রয়েছে, 2 - 4। যখন 2 ধরছি, 2-এর পরে 3 রয়েছে, 3-র উল্টো দিকে 1, 3 - 1। যখন 3 ধরছি, তার পরবর্তী সংখ্যা 4, 4 - 2। যখন 4 ধরছি, 4-এর পরে রয়েছে 1, 1 - 3। একদম এইটুকুনি। যদি এইটুকুনিকে আমরা মনে রাখতে পারি, এই কৌশলটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের এই পুরো এক্সপ্রেশনটা মনে রাখা কোনো কঠিন হবে না। আর এক্ষেত্রে এখানে এক্স লিখবো না ওয়াই লিখবো, সেটা একদম নিজস্ব ব্যাপার। কিন্তু এই 1 2 এর যে সিকোয়েন্সটা, সেটা নির্ভর করে আছে, সেটা লুকিয়ে আছে এই ছন্দের ওপর। এই ছন্দটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি অঙ্কে আসি।
অঙ্কতে প্রথমে কি বলেছে যে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। একেরটা দেখাই। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, আর একটা কথা আমি তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে এটা গোটাটাই একটা সিরিজ, এটা শুধু একটা বিচ্ছিন্ন ভিডিও এরকম ভেবো না। আমি এখানে কিন্তু পুরো ক্লাস 9 এবং ক্লাস 10 সমস্তগুলো করে দিচ্ছি বা দিতে থাকবো। তো তোমরা যদি এটাকে সাবস্ক্রাইব করো তাহলে এই ভিডিওগুলো যে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং খুব সহজে তোমরা দেখে নিতে পারবে, তোমাদের উপকার হবে, কাজে লাগবে। আচ্ছা, আমি প্রথম অঙ্কটাতে তাহলে আসি। একেরটাতে এ ধরে নিই। এ মানে হচ্ছে 2, বি হবে 4, 2, সি -1, তাহলে ত্রিভুজ এ বি সি হাফ হাফ। আমরা আবার এখানে একটা ছোট করে এঁকে নিই, 1, 2, 3। তাহলে যখন 1 নিচ্ছি 2 - 3 এইভাবে চলছে। তাহলে 2 প্রথমে যে এক্সের 2টাকে মানে এক্সটাকে আমরা 1 ধরে নিচ্ছি। তাহলে হচ্ছে এক্সের 2 নিলাম মানে হচ্ছে এক্ষেত্রে 2 - 3, 2 - 3 মানে 2, এই যে এখানে সত্যি সত্যি 2 - 3, 2 - 3 প্লাস এখানে 4 নিতে হবে, 3 - -2, 3 - -2 +2 হয়ে যাবে। তারপরে এখানে প্লাস -1, তার মানে -1, -1 ইন্টু -2 -2 এত বর্গ একক। এই বর্গ একক কথাটা লিখতে কিন্তু ভুলো না। হাফ, এটা কত হচ্ছে 2 -2, এটা হচ্ছে 20 নাকি 20, 5 × 4 = 20, আর এটা হয়ে যাচ্ছে +4 বর্গ একক। তাহলে কত হচ্ছে 22, 2 মানে 11 বর্গ একক। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এটা এইভাবে করা যেতে পারে, খুব সহজ সরল সূত্র, এর মাধ্যমে আমরা করে ফেলতে পারি। 2 আর 3 তোমাদের হোমওয়ার্ক রইল, এটা করবে। আচ্ছা, এবারে হচ্ছে প্রমাণ করি যে এই বিন্দু তিনটি সমরেখ। এখানে 3টে বিন্দুর কথা বলা হয়েছে। ধরো এ একটা বিন্দু আছে, এখানে একটা সি বিন্দু আছে, এখানে কোথাও একটা বি বিন্দু আছে। পরিষ্কার ছবি থেকে বুঝতে পারা যাচ্ছে। আমরা যদি এটাকে যোগ করি, মোটেই এটা সমরেখ নয়। তো এখানে যখন যোগ করছি তখন এই বিন্দু তিনটে সমরেখ না হলে বিন্দু তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কিছু না কিছু একটা থাকছে। তো লক্ষ্য করে দেখো, বি যত নিচের দিকে নামবে, মানে এই সরলরেখাটার দিকে আসবে, ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু ক্রমশ ছোট হতে থাকবে। নামতে নামতে যখন বি এখানে এসির উপরে চলে আসবে, একদম এসিতে চলে আসবে, তখন এই ক্ষেত্রফলটা হয়ে যাবে 0। তার মানে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে, দেখাতে হচ্ছে যে এই বিন্দু তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0। যদি 0 হয় তাহলে আমরা বলবো সমরেখ, নতুবা নয়। তাহলে এটাকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখানোর চেষ্টা করছি। 2 এ 3, -2, বি -5, 4, সি হবে -1, অতএব ত্রিভুজ এ বি সি হাফ অফ 3, 4 - 1 -5 ইন্টু 1 - 2 +2 হয়ে যাবে। তারপরে -1 -2 -4 -4 এত বর্গ একক। হাফ, এটা কত হচ্ছে 3, 9, আর এটা কত হচ্ছে 15, এটা +6, 0, 9 আর 6 15, +15 -15 0। তো যেহেতু এ বি সি দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0, সুতরাং এ, বি, সি সমরেখ। ব্যাস, এইটুকুনি প্রমাণিত।
প্রমাণিত। এটা এইভাবে তাহলে করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর অঙ্ক। কে এর মান কত হলে এত 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 বিন্দু তিনটি একই সরলরেখায় থাকবে, মানে সমরেখ থাকবে। তখন আবার আমাকে সেই জিরো প্রমাণ করতে হচ্ছে, জিরো দেখাতে হচ্ছে, ক্ষেত্রফল জিরো হচ্ছে কিনা। 3 নম্বর, আবার সেই এবিসি ধরে নিচ্ছি আমি। এ হচ্ছে 1, -1, বি 2, -1, আর সি হচ্ছে কে, -1, কে, -1। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ এ বি সি হাফ অফ 1 ইন্টু -1, -1, +1, প্লাস 2 ইন্টু -1, -1, +1, প্লাস কে ইন্টু -1, -1, +1 এত বর্গ একক। তার মানে হাফ, এটা সমস্তটা হিসেবগুলো দেখা যাচ্ছে জিরো বর্গ একক, তার মানে জিরো। তাহলে দেখা যাচ্ছে যে এ বি সি এর ক্ষেত্রফল শূন্য হলো কে এর উপর নির্ভর না করে, কে এর উপর নির্ভর না করে। সুতরাং এইখান থেকে আমরা বলতে পারি যে কে এর যে কোনো বাস্তব মানে, কে এর যে কোনো বাস্তব মানে এই বিন্দু তিনটি সমরেখ হবে। যেহেতু কে এখানে কোনো কাজে লাগছে না, তার মানে কে এর মান আমরা যা খুশি ধরি না কেন, এই বিন্দু তিনটি সমরেখ থাকবে। এটাকে এইভাবে তাহলে করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি 4 নম্বর। 4 নম্বরে বলেছে প্রমাণ করি যে এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ মূল বিন্দুগামী। তার মানে দুটো বিন্দু বলে দিয়েছে, আর 3 নম্বরটা হচ্ছে মূল বিন্দু, মানে 0, 0 আমরা ধরে নেব। এই তিনটে বিন্দু, অর্থাৎ মূল বিন্দু একটা বিন্দু আর এই বাকি প্রদত্ত যে দুটো রয়েছে, এই তিনটে ধরে আমরা ক্ষেত্রফল 0 দেখাবো। যদি ক্ষেত্রফল 0 হয় তাহলে মূল বিন্দুগামী হবে, নতুবা হবে না। তাহলে এখানে কি করছি, 4 নম্বর, এ বিন্দু 1, 2, বি হবে -2, -4, আর ও মূল বিন্দু যেহেতু আমরা ও ধরে নিলাম 0, 0। ত্রিভুজ এ ও বি সমান হাফ অফ 1, এই 1 ইন্টু -4, -0, এই 0, -2 ইন্টু এই 0, -2, 0, -2, প্লাস 0 ইন্টু মানে এই 0 ইন্টু 2 -4, মানে 2 + 4 এত বর্গ একক। হাফ, এটা কত হচ্ছে -4, আর এটা হয়ে যাচ্ছে মাইনাসে +4, আর দিকটা তো জিরোই, ওদিকটা তো এখানে 0 আছে, মানে এদিকটা যাই হোক না কেন 0। তাহলে এত বর্গ একক, অতএব 0 বর্গ একক। তাহলে যেহেতু দেখা যাচ্ছে যে এ বিন্দু, ও বিন্দু আর সি বিন্দু, এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0, সুতরাং এই এ আর সি এর সংযোজক রেখাংশ এই মূল বিন্দুগামী হবে। এইভাবে তাহলে এটাকে আমরা করতে পারি, প্রমাণিত। এরপরে 5 নম্বর, প্রমাণ করি যে এত বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু এত বিন্দুদ্বয়ের রেখাংশের উপরে অবস্থিত। মানে আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা, ধরো এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি, এদের মধ্যবিন্দু নির্ণয় করে ফেলতে পারবো। মধ্যবিন্দুর যে ফর্মুলা, সেই ফর্মুলা দিয়ে আমরা মধ্যবিন্দু নির্ণয় করে ফেললাম। এইবারে যে ঘটনাটা ঘটছে, এইখানে একটা বিন্দু আছে সি, আর এইখানে একটা বিন্দু আছে ডি। তাহলে এইটাকে যোগ করলে, এই তিনটে যোগ করলে একই রেখাতে থাকবে। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমাদের এই মধ্যবিন্দু, অর্থাৎ এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যবিন্দু বার করা। মানে আমরা এখানে এ আর বি ধরে নিয়েছি, তাদের মধ্যবিন্দু বার করলাম।
সেই মধ্যবিন্দু আর এই দুটো বিন্দুকে নিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখাবো। যদি 0 হয় তাহলে বলবো এই মধ্যবিন্দুটা এই সিডি সরলরেখার উপর অবস্থিত, নতুবা নয়। এইটা আমাদের কাজ। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয় করা, আর একবার হচ্ছে ক্ষেত্রফল 0 দেখানো। 5 নম্বর এ হচ্ছে 2,1, বি ধরে নিলাম, বি হচ্ছে 6,5। এখন এ আর বি এর মধ্যবিন্দু, এ ও বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর যে ফর্মুলা আছে 2 + 6/2 1 + 5/2, দ্যাট ইজ 4,3। ধরি আচ্ছা, এটাকে আমরা নাম দিয়ে দিই, এটাকে সি নাম দিয়ে দিই। ধরি ডি ইকুয়াল টু, ডিকে ধরে নিই -4,-5, আর ইকে ধরি আমরা 9,8। এইবার তাহলে আমরা কি কাজ করব? ডি, ই আর সি, এই তিনটে দিয়ে আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল 0 দেখানোর চেষ্টা করব। তাহলে ত্রিভুজ ডিসিই সমান হাফ অফ -4 ইন্টু 8 - 3, 8 - 3 প্লাস 9, অর্থাৎ এইটা 9 ইন্টু 3 - 5, মানে 3 + 5 প্লাস 4 ইন্টু -5 - 8, -5 - 8, এত বর্গ একক, হাফ। 8 3 মানে 5 20, -20, আর এটা কত হচ্ছে 8 9 72, আর 13 4 13 52, -52, 0। তো যেহেতু দেখা যাচ্ছে যে ডি, সি আর ই দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 প্রমাণ করে যে এ ও বি এর মধ্যবিন্দু ডি ও ই এর ওপর অবস্থিত। ব্যাস, এইটুকুনি আমাদের কাজ। এটা গেল 5 নম্বর। এবারে আমরা আসি 6 নম্বর। 6 নম্বরে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটি সহযোগে উৎপন্ন চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। যে কোনো একটা করি, 6-এর একটা করে দিই। সহজ সরল আমরা সূত্র প্রয়োগ করে করব। 6-এর 1 নম্বর আমরা ধরে নিই আবার এ 1,1, বি 3,4, সি 5,-2, আর ডি এর মান হচ্ছে 4,-7। তাহলে চতুর্ভুজ এ বি ডি ইকুয়াল টু হাফ অফ, আমরা যদি সেই রকমভাবে একটা এঁকে নেওয়ার চেষ্টা করি, এখানে 1 2 3 আর 4, তাহলে প্রথমে যখন আমরা এক্সের 1 নিচ্ছি তখন কে হবে 2 - 4, অর্থাৎ এক্ষেত্রে 2 হচ্ছে মানে y2 হচ্ছে 4, আর এটা হচ্ছে কত -7, তার মানে 4 + 7, মানে 4 - -7 + 7 হয়ে যাবে।
তারপরেতে এক্সের 2 নেব, এক্সের 2 মানে এক্ষেত্রে 3, এক্সের যখন 2 নিচ্ছি তখন 3 মাইনাস 1 হবে, 3 মানে হচ্ছে -2 আর 1 মানে হচ্ছে 1 -1। তারপরেতে কত নেব, এক্সের 3 নেব, এক্সের 3 মানে 5 এখানে, এক্সের যখন 3 নেব তখন 4 - 2 হবে, 4 মানে হচ্ছে -7 আর 2 মানে হচ্ছে 4 -4 প্লাস এক্সের 4 নেব মানে 4, 4 যখন নিচ্ছি তাহলে 1 থেকে 3 বিয়োগ, 1 মানে হচ্ছে কত 1, 3 মানে কত -2 প্লাস 2 হয়ে যাবে এত বর্গ একক। হাফ, এটা কত হচ্ছে 11, 9, 5 11 55 আর 3 4 12 এত বর্গ একক। একচল্লিশ, 41/2, 41/2 মানে 20.1/2 বর্গ একক। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এইভাবে তাহলে আমরা করব। তাহলে কত সহজে এটাকে কিন্তু আমরা সামলাতে পারছি। মনে কিছু সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা যদি এই ছন্দটা মনে রাখতে পারি, শুধু ছন্দটুকুনি মাথায় থাকলেই আমাদের অটোমেটিক সূত্র তৈরি হয়ে যাচ্ছে। এরপরে 7 নম্বর, ত্রিভুজ এবিসি এর 3টি স্থানাঙ্ক এত এত এত, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। একদম ত্রিভুজের যে ফর্মুলা সেটা দিয়ে, মানে এইখানটায় কোনো কাজ নেই। এরপরে এইখানটায় বলেছে ত্রিভুজ এবিসি থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। আমি যদি এখানটা আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম হবে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, ক্ষেত্রফল নির্ণয় করলাম, ক্ষেত্রফল কিছু একটা পেলাম। তো এরপরে যে কাজটা করতে হবে যে এ বিন্দু থেকে বিসির উপরে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এ বিন্দু থেকে আমরা বিসির উপরে একটা লম্ব এঁকে নিলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, এটাকে আমরা যদি এইচ ভেবে নিই। ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আগে আমরা ক্ষেত্রফল নির্ণয় করার স্থানাঙ্ক জ্যামিতির যে ফর্মুলা আছে, যেটা আজকেই আমরা ইউজ করলাম প্রথম, সেটা দিয়ে আমরা নির্ণয় করে ফেলতে পারলাম। রইল এইটা তাহলে জানা। এখানে বিসিটার দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে। আমরা দুটো বিন্দুর স্থানাঙ্ক জানি, দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা আছে সেটা দিয়ে আমরা বিসিকেও জানতে পেরে যাব। আমাদের অজানা হচ্ছে এইচটাকে আমরা নির্ণয় করে ফেলব। তাহলে আমাদের কী কী কাজ, প্রথম কাজ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা স্থানাঙ্ক জ্যামিতির ফর্মুলা দিয়ে, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের বিসির দৈর্ঘ্য নির্ণয় করা, আর তৃতীয় কাজ হচ্ছে এরকম ধরনের একটা ইকুয়েশন বানানো, সেই ইকুয়েশন থেকে এইচের মান নির্ণয় করা। এই হচ্ছে আমাদের কাজ। চলো শুরু করা যাক। এটা হচ্ছে 6 নম্বর। আমরা এখানে একটা এঁকে নিই, আরেকবার বরঞ্চ একবার এঁকে নিই, খুব ব্যাপারটা সুবিধাই হবে আশা করি। এখান থেকে এই পর্যন্ত আমরা নাম দিয়ে নিই, এখানে নাম দিই এ, এখানে বি আর এখানে সি। এর স্থানাঙ্ক কত আছে, এর স্থানাঙ্ক হচ্ছে 3,4, এর স্থানাঙ্ক 3,4, বি আছে -4,3, বি হচ্ছে -4,3 আর সি এর স্থানাঙ্ক আছে 8,-6, 8,-6। তো এবারে তাহলে আমরা ফাইনালি শুরু করি যে এ বি সি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এর এক্স মানে হচ্ছে 3, 3 ইন্টু এই 3 মাইনাস এই 6, তার মানে হচ্ছে 3 - 6 মানে +6 হয়ে যাবে। তারপরে হবে এইটা এক্সের 2 মানে -4, -4 ইন্টু এর যখন 2 নিচ্ছি তখন হবে 6 - 4, তার মানে -6 - 4। তারপরে হবে এক্সের 3 মানে 8, এক্সের যখন 3 নিচ্ছি তখন হবে 1 - 2, 1 হচ্ছে কত 4 আর 2 হচ্ছে 3, এত বর্গ একক। দেখি এটা হিসেব করে কত দাঁড়াচ্ছে, 9, 9 × 3 = 27 আর এটা হবে 10, এটা প্লাস হয়ে যাবে, 10 × 4 = 40 আর এটা কত হচ্ছে 8, 35, 75, 75/2 বর্গ একক।
এইবারে আমাদের যে কাজটা করতে হবে, বিসি বিসি বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। তাহলে হচ্ছে বিসি ইকুয়াল টু, আমাদের এই ফর্মুলা হাতে আছে, x1 মাইনাস x2। x1 মানে হচ্ছে এক্ষেত্রে -4 -8 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস -6 প্লাস 6 হয়ে যাবে হোল স্কোয়ার, এত একক। তাহলে হচ্ছে কত, √12 মাইনাস 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার 144 81 √225 মানে হচ্ছে 50। তাহলে বিসি আমরা পেয়ে গেলাম 15। এইবারেতে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বিসি ইন্টু এইচ, যেখানে এইচ হচ্ছে এই উচ্চতাটা, এইটাকে আমরা এইচ ধরে নিচ্ছি। এইচ ইকুয়াল টু ওই 75/2 বা এইচ ইকুয়াল টু 75 ইন্টু 2, এই যে এই 2টা 75 ইন্টু 2 বাই এই 2 ইন্টু বিসির মান হচ্ছে 15, 5 15 75 5, তাহলে এইচের মান হচ্ছে 5 একক। তাহলে আমাদের আনসার হচ্ছে, উত্তর হচ্ছে যে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য 5 একক। বেশ, তাহলে এটা গেল 7 পর্যন্ত। 7 পর্যন্ত গেল। আমি ঠিক এর পরের একটা ভিডিওতে বাকিগুলো, অর্থাৎ 276 পাতা থেকে যা আছে সেগুলো আবার আমি করে দেব। তোমাদের একটাই কাজ হচ্ছে যে একটু সাবস্ক্রাইব করে রাখা। যদি সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু এই নোটিফিকেশানগুলো পেয়ে যাবে এবং পুরো হুবহু একদম মানে স্কুলেতে যেরকমভাবে করানো হয় ঠিক সেই রকমভাবে তোমরা এগুলো পেতে পারবে। ওকে, থ্যাংক ইউ।